नमस्कार साधुगुरु वैष्णव सबार चरणे कोटि कोटि नमस्कार जानिए आमी झामान गान शुरू करছি কেননা গত 4 বছর ধরে আমি বসা আছি গান বাজনা বাদ দিয়েছি তো শনিবার বাড়িতে মোটামুটি আমি একটু ঋণী ছিলাম বুঝলেন তাই আজকে আমাকে আসতে হলো আর শ্রোতাবৃন্দ বলল যে আপনি একটা গান গান তাই আমি সবার অনুরোধে একটা গানই গাইব তারপরে আমার শিষ্য জগদীশ আর তাপস ওরা দুজন গান বাজনা শোনাবে আপনাদের আমি যখন গান বাজনা করেছি যারা আমাদের শ্রোতা ছিল তারা কেউ কেউ আছে কেউ কেউ নেই কেউ বিছানায় শয্যাশায়ী কেউ ইহলোকে নেই পরলোকে চলে গেছে হয়তো আমাদের গান আপনাদের ভালো লাগবে না তবু চেষ্টা করে দেখি এখনো জীবনটা তো আছে নাকি দেখা যাক কতদূর কি করা যায় তাই সর্বপ্রথমে ঝামান গানের নিয়ম অনুসারে বন্ধনা গান গাইতে হয় তাই আমি মায়ের বন্ধনের গান আগে গাইব তারপরে পালা মতে দু একখানা গান গাইব আর টপ্পা ধোজানি আপনাদের শোনাবো তাই বলি প্রণাম আমি দ্বিজবার যিনি দ্বিজ রূপী পীতম্বর অভেদ আত্মা বিরাজে ভূতলে আরাধীনে দ্বিজবরে কিনা হয় দ্বিজের বরে ধর্ম অর্থ কারণ মক্ষ ফলে যে স্থানে দ্বিজের বাস সেই তো জানি সর্বধাম ভাবিলে জীবন আসে পাই তাই হরিলয় যার জ্ঞান হরি সেই তো গৃহ বলি হরি হরি দেখতে আমরা সবাই বৃন্দাবনে যাই তাই বৃক্ষরোপণ যেই দিনে ফল ফলে কি সেই দিনে কিন্তু ফল ফলিবে নিশ্চয় তাই যত আছেন কণ্ঠীধারী আমি সবার চরণ শিরা ধরি একবার মা মনসার প্রতি উচ্চস্বরে বদন ভরে বলুন হরি ওই আমি বন্ধনা করি গো ও জগৎ মা জননী ও মা প্রণামে জানাই তোমার চরণে ওই আমি বন্ধনা করি গো জগৎ মা জননী প্রণাম জানাই মাতর চরণে আমি বন্ধনা করি গো জগৎ মা জননী প্রণাম জানাই তোমার চরণে ও তাই নম 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 মাগো নম নারায়ণ
একটা কথাই বলে না যে ঢোল নেই ডগর নেই নিধিরাম সন্তান। আরে বাবা তোরা গান বাজনা করিস তো সাজ পোশাকের ঠিক নেই। পায়ে যদি একজনের নতুন না থাকে তো সে কবি গান হয় না। হ্যাঁ বলছে আমি জন্মধার সাজলাম, এখানে সাজা সাজির ব্যাপার আছে। বাড়ি যখন থাকবো যখন মাঠে যাবো তখন কাশি মাতাইলে দরকার হয়। এখন গান বাজনা করতে এসছো, গান বাজনা যেসব জিনিস লাগে সেগুলো তো তুমি সাজবা না, গান হয়ে যায়। আবার ওই সাক্ষাতে মন সাজে লাগে লাগে আসলে কোন করে মায়ের মায়া আমার নাগের আসলে নাগের ভোজনে নাগের অবস্থা আরে আসলে তেলে সবে গিয়ে মতো আমি
সাধ্য কি মনে আছে আমি একসঙ্গে প্রণাম জানাই সকলের চরণে দেবাসুরে বন্দে জানাই অপসরা কি করে আজকে সকলে করিবেন দয়া এই দুরাচারে আমি বন্ধনা করিব জননী জানাই মাতর কারণে আমি বন্ধনা করিব জননী জানাই মাতর কারণে আসরেতে থাকেন যদি বৈষ্ণব গোসাই এসার করি ভব তরাইতে আমি তোকে কেননা ছোট বড় জ্ঞানী গুণী মন্দিরা না পাই গান বাজনা হবে বাবা সোনারও কৃপাই আপনাদের চরণ ধুলি দেবেন আগে ভবের মাথায় আমি বন্ধনা করি গো জননী জানাহে মাতার কারণে আমি বন্ধনা করি গো জননী স্বভাব দোষ যাবে কোথায় মান ছোটকাল থেকে গান বাজনা করিস তার একটা স্বভাব দোষ আছে না ওই স্বভাব দোষই কেটে যাবে যেটুকু জীবন আছে মানে একজনের শ্বশুর বলে চিরকাল চুরি করা তার স্বভাব ছিল। এখন বুড়ো হয়ে গেছে আর পাড়ার জিনিস তো চুরি করতে যেতে পারে না তখন করে কি ওই বড় বৌমার জিনিস এসে ছোট বৌমার ঘরের মধ্যে রাখে আবার ছোট বৌমার থালা বাসন নিয়ে গিয়ে ওই সেজু বৌমার ঘরের মধ্যে রাখে ওই ঘরের মধ্যে চুরি করা শুরু করে স্বভাব তো যাবে কোথায় তো গান করা যেমন স্বভাব করবো এই স্বভাবটা যাবে কোথায় জাগে 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 বেশি কথাই নাই কথাই হইব আসরে করতে হবে বন্ধনা গীত আমার গুরু কল্প তরু মাগমা বেড়ে পাড়ায় ছিল নাম দিদিন আর দুলাল ঘোষে জানাই অভিকরণ দ্বিতীয়তে গুরুদেব তিনি জয়দেব ঘোষার নাম ওই চরণে আমি মানব প্রণামে রাখিলাম যেইখানেতে যেই ভাবেতে গুরু আমার থাকো আসরেতে অধম ছেলে মালুম লেগে দেখো আমি বন্ধনা করি গো জননী জানাহে মাতার কারণে আমি বন্ধনা করি গো জননী জানাহে মাতার কারণে কেননা বন্দিতে বন্দিতে যদি পাখি থেকে যায় আমি তাই লক্ষ কোটি প্রণাম করি সেই দেবতায় আমার আসর ছেড়ে যদি আসর ছেড়ে যদি তুমি অন্য স্থানে যাবে দোহাই লাগে কার্তিক গণেশ শিবের নাম খাবে কেননা এই পর্যন্ত আদি অঙ্গ বন্ধনা গান সারি একেবারে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি আমি বন্ধনা করি গো জননী জানাহে মাতার কারণে আমি বন্ধনা করি গো জননী জানাহে মাতার কারণে আমি বন্ধনা করি গো জননী জানাহে মাতার কারণে এখানে একটা ঘটনা হয়ে গেছে বুঝলেন আমার ওই বিপক্ষ পাল্লাদারে কি বলবো মশাই কেননা আসলে আমাদের একটা কথা জিজ্ঞেস করে যায়। বললো বলছেন বাবু আমার গুরু সব বলল দেখো হয় কিন্তু বন্ধনাতে একটা কথা জিজ্ঞাসা করে যায়। তাপস দালাল আমার শিষ্য না হলেও আমার জোটে জুটে যারা তাদের তো শিষ্য
তারাই হলো কেন দেশের মানুষ দেশে চলে গেছে, তাদের নামে আমি এর বাজে কথা কিছু বলবো না। তাহলে শিষ্য সম তাপস বাবু আমাকে জিজ্ঞাসা করে গেল, তোমার চণ্ডালে করিল রান্না ব্রাহ্মণে দেখিল, ইহার কারণ বিস্তারি আবহাওয়া জায়গায় নইলে আসল না দিলাম দেখো। এটা রামায়ণের কথা। দশরথ ছিল মহাপাপী, তাই বৈশিষ্ট্য মুনির পুত্র বামদেবে মুনি দেখো ছিল মহাশয়, একদিন গঙ্গা স্নানে গিয়েছিল আপনাদের জানাই। দশরথের রামের পিতা আমি জানাই বসে ভাই, ওই না গঙ্গার ধারে শুয়েছিল সূর্যোদয়। যখন ওই গঙ্গার ধারে দশরথ শুয়ে আছে মরার অবস্থায়, ওই বামদেব বেটা যখনই ওই দশরথের গায়ে পা লেগেছে, গঙ্গা স্নান পরিবারে যাচ্ছে তো, আর রাম 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 বলে 3 বার উচ্চারণ করল। বৈশিষ্ট্য বলল যে একবারে রাম নামে যত পাপী হরে, তোমার জীবের বাবার সাধ্য নেই গো তত পাপী করে। কেন নেই একবারে রাম নাম করলে পাপী হরণ হয়, কেন 3 বারই কর্ণমূলে নাম দিলে মশাই? তুমি নামের অপব্যবহার করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি চণ্ডালেরও ঘরে দেখো জন্ম নেবে তাই। আমি দেখে চণ্ডাল হয়ে জন্ম নিল ভাই। রামের সঙ্গে মিতালিল সেই তো না পাতালো, বাবারে চণ্ডালের ওই অন্য দেখো রামচন্দ্র। করি গো জগৎ জননী হে মাতার চরণে, আমি বন্ধনা করি গো জগৎ জননী হে মাতার চরণে, আমি বন্ধনা করি গো জগৎ জননী হে মাতার চরণে। তাহলে চণ্ডাল হয়ে কেউ জন্ম নেয় না মা। শাস্ত্র বলছে জন্ম হোক যথাযথ কর্ম চাই ভালো। তাই বামদেব অপকর্ম করেছিল, একবারের জায়গায় 3 বার রাম নাম বলেছিল, ব্রাহ্মণের সন্তান হয়ে সে চণ্ডালের ঘরে গেল। কিন্তু রামচন্দ্রের সঙ্গে দেখো মিতালি পাতাই, তাই তো চণ্ডালেরও ঘরে ভগবান জন্ম দিল ভাই। এখন ওই জগন্নাথে গেলে পরে দেখা যাবে তাই, ওই না পুরী ধামে চণ্ডালেতে বন্ধন করে তাই। আমি বন্ধনা করি গো জগৎ জননী হে মাতার চরণে, আমি বন্ধনা করি গো জগৎ জননী হে মাতার। কথায় কথা বাড়ে ভজন পেট করে মা। জগন্নাথের মন্দির একটা মন্দির, আবার এদিকে আমার দিদি আবার একটা মন্দির তৈরি করলো। ঝাপান গান তো অনেক রকম কথাই ওঠে, ঝাপান গানের কোনো আজ নেই। তাহলে দিদির মন্দিরে যে কে রান্না করে তা আমি বলতে পারি। জগন্নাথ মন্দিরে চণ্ডালে রন্ধন করে আর জগন্নাথের শিবাতে। কেননা এই তো তোমার কথার জবাব। বাবু তো কথাই মিটে গেল, আজ প্রশ্নমালার জবাব আমি দিয়ে গেলাম ভালো। এইখানেতে বন্ধনা গান রহিত করা হলো, তোমা প্রেমানন্দে উর্ধ্বনে দিয়ে দাও সব। বন্ধনা করি গো জগৎ জননী হে মাতার চরণে। মা সকল এমন ভাবে উর্ধ্বনে দিচ্ছে, মনে হচ্ছে বলে আমি মনে হয় বসে যাবো, অত সস্তা না। 4 বছর পর একবার যখন উঠেছি সহজে বসা বসেছি, আমি তো হাঁপাবোই না, তোমাদের শুধু হাঁপাবো, তারপরে হয়তো আমি বসবো, তার আগে আমি আর বসেছি। তাপসবাবু বলছে 24 ঘন্টা ধরে গান বাজনা হয়ে যাচ্ছে, গানের কোনো আগাও হইল না, কোনো মাথাও হইল না।
ও কালকেও যা আসবেও তাই, ওই একই গীত গাচ্ছে দুইজন। ও বলছে আমি বাণিজ্যে চলে গেলাম, আর ও বলছে আমি বিয়ে করে বসে থাকলাম। তা বললে তো পালা গান হবে না। টাকা পয়সা দিয়ে গান দিয়েছে, পালাটাকে সুষ্ঠুভাবে পরিবেশনা করো। তা নাই দুইজন দুই মাঠে কি বসে আছে। আমাকে বারবার করে ফোন করে বলতে কাকা বাবু আপনি আসেন, না আর আমাদের অনুষ্ঠান হবে হবে কি করি, দুটোই তো সারা এগিয়ে করবি নতুন মেয়ে মানুষ সাদা ভালো করে কাটান দিতে হবে, না হলে তাই আমার শিষ্য যখন জগদীশ ওর পক্ষে হয়ে আমি জানি পেয়ে যাবো। বললে মনসার বিয়ে শাদী হলো, সব কিছু হলো, হওয়ার পরে বললে আমি এই স্বর্গধামে আর থাকবো না, আমি চম্পকনগরে আমার একজন ভক্ত জন্ম নিয়েছে, সেই চম্পকনগরে চাঁদের দেশে যাব। আর ওই চাঁদ যদি আমাকে পূজা করে তাহলে আমি বিশ্ববাসীর কাছে পূজিত হব, এই পৃথিবীর মানুষ সবাই আমাকে পূজা করবে। তাই তিনি কি করলেন, তার ভগ্নী নেত্রধূপিকে সঙ্গে করে নিয়ে নাগরথে গমন করলেন। তাই সে চম্পকনগরে গিয়ে দেখে সম্মুখে একটা গণ্ডকী নদী, আর সেই নদীর পারে খেলা পারাবার গন্ধ বন ডেকেছে সরকার। 6 বছর নদীর কূলে দুই ভগ্নী দাঁড়িয়ে আছে, দেখে একটা ভাঙা নৌকা নিয়ে দুইজন ধীবরের পুত্র তারা মাছ ধরছে। তাদের নাম হচ্ছে ঝালু মানু। বলছে ঝালু মানু আমাদের পার করে দাও, আমরা ওই চম্পকনগরে যাব। ও পদ্মা যাই যাই গো পিছন ফিরে যাই, রুনু ঝুনু নপুর বাজে না পাই, পদ্মা যাই যাই গো পিছন ফিরে যাই, রুনু ঝুনু নপুর বাজে যাই গো পিছন ফিরে যাই, রুনু ঝুনু নপুর বাজে যাই গো ওরা ফিরে ফিরে যায়, সোনার নপুর বাজে না পাই, পদ্মা যাই যাই গো ফিরে যায়, রুনু ঝুনু নপুর বাজে না পাই। বাবুরে তোরও যেমন পুরা কপাল, আমারও পুরা কপাল। আমার একটা দুয়ারকে ছিল কালামারি থেকে, আপনারা দেখেছেন সাধু একটি লোক মোটা সুতা বেশ, সে পটল জানাইছে কিনতেছে নবদ্বীপ। আর উনি চন্দনে দুয়ার কি করতেন নারায়ণ বিশ্বাস, সেও চলে গেছে বাসের দোলায়। তো তোরও যা অবস্থা আমারও খায় অবস্থা, আমাদের দুজনের মিল মহব্বত করে কাজ গান বাজনা করতে হবে। কেননা ভাবতে ভাবতে ভোরের কথা শোনো শোনো ঝালু মালু, আমি যাই তোদের খাই, পার করে দিয়ে যাবো বলে সোনার চম্পকেতে তাই যাই গো পিছন ফিরে যাই, শোনো শোনো যাই গো পিছন ফিরে যাই, শোনো শোনো শাস্ত্রে বলতে যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটা হচ্ছে মধুর বৃন্দাবন, আর যেখানে হয় মা মনসার নাম সংকীর্তন সেটা হচ্ছে চম্পক ভুবন। কালকে থেকে চম্পকনগরে মনসা এইবার প্রবেশ করবে, কাল প্রবেশ করবে। তাই ঝালমালো বলতে দেখো মা, আমরা ধীবরের পুত্র নিত্য নিত্য মাছ ধরি এই গণ্ডকী নদীর জলে, কিন্তু আমাদের এমন পোড়া কপাল, কাল থেকে এই খেপলা জাল ফেলেই যাচ্ছে, কিন্তু একটা মাছ আমাদের জালে পড়ে। বললো তাই শোন বাবা, আমাকে ওপারে পার করে দে, তোদের মাছের অভাব হবে না। একবার ঘুরে ফিরে মায়ের নাম করে জাল ফেল, দেখ শত শত মৎস্য উঠে যাবে তোদের ওই জাল। ও জালে ফেলো ফেলো ও
হইলে তারা গো দুই ভাই গন্ড বিরই জলে যখন জল ফেলিয়া দেয় রুই কাঁদে লামিগের মাছ তাদের উঠে পড়ো ও রামে আনন্দে উর্ধনি ওজার খেলা খেলা গো খেলা ওজার খেলা খেলা গো খেলা ওজার খেলা খেলা গো ওজার খেলা মানে এখন আর সেসব ধান দেখা যায় না, এখন সব চিকন চালের ভাত খায়, সব মিনিকেট ধান। তো ও ধান আমার ধর্ম আছে, ও শক্ত তো পড়ে না, যত ঝড় হোক আর বৃষ্টি হোক ও ধান পড়ে না। আর আগে ছিল মা ওই মোটা ধানের চাষ, যাকে আমরা বলি নয়নমণি ধান। ও জমিতে লাগানোর পরে একটু যদি ফিটিয়ে করে দক্ষিণে হাওয়া বয়, ও জমি ভর্তি হয়ে যাবে, সাথী সব শুয়ে পড়ে। তো আমার মতন আধবুদা চাষি উনি গিয়েছে মাঠে সেই নয়নমণি ধান গেলে পরে এমন ভাবে ধান পড়েছে উনি কাশি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন যে পোস্টটা ধরবো কোন জায়গা দিয়ে, জয় তো খুঁজে পাচ্ছে। ও বেলা 7টার সময় কি 10টা পর্যন্ত ওই ধারে 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 ঘুরেই বেড়াচ্ছে। এমন সময় ওর বউ মনে মনে চিন্তা করলো যে বাড়িওয়ালা সে সকালবেলা গিয়েছে, হয়তো এতবেলা 10 কাঠা জমি ধান কাটা হয়ে গেছে, যাই দেখি ভাত কটা নিয়ে যাই। ওই ভাত কটা নিয়ে গিয়ে দেখে যে কাশি বগল দাবাই করে ঘুরে তুমি যে কাশি বগল দাবাই করে সে সকাল থেকে ঘুরেই বেড়াচ্ছে, একটু ধানও তো কাটুন। ও তো ধান কাটবে কিছু, ওই তো খুঁজে পাচ্ছে না। বলছে তুমি ভাত কটা খান আর কাশিটা আমার কাছে দাও। উনি ভাত খাচ্ছে আর কাশিটা সেই বউটার কাছে দিয়েছে, আর খস 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 করে চার পাঁচলা ধান কেটে ফেলে দিই। জোরে সব বলাই যে আমি বাড়ি ফিরে এসেছি তা তো আমি ঠিক পাই। তো তোরা যে গানে এসেছিস যে তোদের বাড়ি এবারে ঝালো মালো দেখো মাগো কি করলো করিল, মনসাকে দেখো মাগো পাগলে পাই দিল। মনসাকে যে সমাজে পার করিয়া দেয়, স্বর্ণ ঘর পেয়েছিল ঝালো মালো তাই। ঝালো মালো স্বর্ণ ঘরে মাথায় করিয়ে নিল, মায়ের নামে জয়ের ধ্বনি করিতে লাগিল। এই বাড়িতে দুই ভাই বাড়ি চলে যায়, কত মাসে পেল মাগো কত লক্ষ লক্ষ টাকা পয়সার মাটিকে হরিয়ে গেল। নিত্য নিত্য কেন না মায়ের পূজা করলো, দেখো ভালো ভালো পাই অতি ধনী হয়ে গেল মায়ের অতি পাই। ওই ঝালু মানুষ ছিল দুইজন রমণী, তারা পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতো, তারা আর মাছ বিক্রি করতে চায় না। এবার চন্দ্রধারের বউ বলছে ঝালু মানুষ বউ তার মাছ বেচতে আসে না, শোনো সময় ওগো সখী ঝালু মানুষ রমণী আর আসে না কোথায়। সখী বলে না যে বাবা তোমাকে জানাই, তারা মহাধনী হয়ে গেছে এই রমণী রায়। জানি বলে কেমন করে মহাধনী হলো, বলে ব্রাহ্মণ সম্পূজা বাবা তারা বলেছিল, তাই তো তারা মহাধনী হয়ে গেল রে ভাই। সেই কথা শুনলো আমার রানী সঙ্গে খাই। এবার পঞ্চসখী লইয়ে সতী কি কর্ম করিল, ওই মালো পড়ায় দেখো মাগো ওই চলিয়ে গেল। বেশ 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 দাঁড়া বাবা, বের করতে একটু দেরি হবে তো। দেখো 4 বছর পরে এসেছি, তুমি একটু দয়া দক্ষিণে না করলে আমি বাবা ট্রেন ভাড়া পাবো। আর এই বাড়ির মালিক যে সুনীল রায়, উনি 500 টাকা আমাকে একবার দিয়েছিল বুঝলে, সে লকডাউনের আগে। সেই 500 টাকা আমি ধারি। আচ্ছা এটাকে 500 টাকার গান হলো না 1000 টাকার গান হলে আপনাকে ওনাকে বোঝাবেন।
আচ্ছা এই দিকে দাদা বাবু কি কর্ম করিল মায়ের নামে 10 টাকা দান করে গেল মায়ের নামে 10 টাকা করে গেল পরে ধনে ধনে পূর্ণ রাখুন দয়াল ভগবান কেননা মায়ের পূজা করিয়ে দেখলো ভালো মানুষ তাই বহু ধনের অধিকারী হলো দুনিয়ায় আর গো বাবাজি আমার আসরে আসিল উনি নাকি আমার মরা খবর কানে শুনিয়েছিল মরা খবর যদি সত্যি না হয় সে বলে আমার বহুদিন আছে যা বাবা তুমি মরা খবর শুনেছ আমি যখন মরিনি আমি এখন তাহলে দাদাই আমার এই আসরে মাঝে 50 টাকা করে গেল না অনুমানে জানলাম সে ভক্তেরও সন্তান কেননা ভক্তই আমার মাতা পিতা বাবু গো ভক্তই আমার গুরু ভক্ত জনের নাম রেখেছে বাদশা কল্পতরু উনি একজন মায়ের ভক্ত তো তাই 50 টাকায় আসর মাঝে করে গেল না তাহলে মহাসুখে রাখুক আমার কৃষ্ণ ভগবান ওটার ভালো ভালো তো সবার ভালো ভালো এটার 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 তাই পঞ্চসখী সঙ্গে নিয়ে ওই ঝালুর বাড়ি গেলেন কে মাসানের ওরে আমি যখন ঝালু বালুর বাড়ি আমাকে ভালোবেসে রানী সনে এসে নিয়ে গেল চম্পক নগরী আমি যখন ভালো বালুর বাড়ি আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল আপন ভবনে আমি যখন ভালো বালুর বাড়ি আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল চম্পক নগরী কেননা পঞ্চসখী লয়ে সনিকা বাবা মা জেনে পাড়ায় যায় মা মনসার ঘর বাড়ি গই অমনি কিনে দেয় লক্ষ টাকা দিয়ে মা কি কর্ম করিল ওই না মশানেকা ঘর বাড়ি তাই আমি যখন ভালো বাড়ির বাড়ি আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল চম্পক নগরী আমি যখন ভালো বাড়ির বাড়ি আমাকে ভালোবেসে তোমার সঙ্গে এসে নিয়ে গেল চম্পক নগরী চালন কুলো দিয়ে বরণ করে মাসনেকা চম্পক নগরে মা মনসার ঘর বাড়ি প্রতিষ্ঠান করলেন এমন সময় ওই মা মনসার পরে চম্পক নগরে রাজার 6টা পুত্রের জন্ম হয় এদিকে আবার প্রশ্নমালা তৈরি গেছে যে পুরা মাতার তোলার নাম হইল কেন আরে ও তো পুরা কালী একটা শাস্ত্রে বলছে একটা গাছ যখন জন্ম নেয় দেখবেন সেই গাছটা কিন্তু সোনার মতন বর্ণ হয় চিরাই ভাড়া যদি দেখবেন ভেতরে সোনার মতন রং দেখা যাবে আর সেই গাছটাকে যখন পুরানো হবে দেখবেন কালো কয়লা আবার সেই কালো কয়লাটাকে যখন পুরানো হবে তার ছাইটা হবে কেমন সাদা তা কালিও 3 প্রকার আছে একটা সোনার বর্ণ কালী সেটা প্রভাস যজ্ঞে যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে সতীত্ব প্রমাণ করেছিল সোনার বর্ণ কালী হয়েছিল শ্রীমতী রাধারানী আর ইহ জগতে একটা কালী আছে তার বর্ণ হচ্ছে কালো পুরা কালী আর পাতালপুরে মহিলাগণ পূজা করেছিল সাদা কালী সাদা কালীকে মানে ভস্য কালী
জীবের দশা মলিন হেরে হায় রে মনে হয় ভাই আমার ভাবনা চিন্তা করে মাগো মিথ্যা কিছু নয় ভাবতে ভাবতে সোনার বরের কালি হয়ে গেল সেই পুরা কালি রক্তধামে পূজাতে কপিল তারপরে কালি হইতে ভাবতে ভাবতে পুড়িয়ে হইল ছাই পাতালপুরে মহিরাবণ পূজা করে তিন প্রকারের কালী পূজায় এই মহিমণ্ডলে শুনে যারে আল্লাহ টানা জানাই ধরি এসব আল্লাহ টানা ভাব জানে না কি বলতে কি বলে ওর বাবার নামটা জিজ্ঞাসা করলে বুড়াইয়ের নাম বলে কেননা আগে ভেবেছিলাম ইরা জামান নামের বাবা তোমার নানা সারা দিয়ে দেখি হলুদ মাথা মনে করছে ওদের বোধের বাবু বুড়ো হয়ে গেছে আর গান করতে পারে না কিন্তু না রে না আমি নিজে ইচ্ছাকৃত আমার জুড়িদার যারা ছিল তারা সব চলে গিয়েছে এখন ওই বাচ্চা কাচ্চার সঙ্গে গান করে মান সম্মান খোয়ানো আমার দরকার আমি নিজেই বসে গেলাম আর আমার বুকে একটু ডিস্টার্ব আছে না ডাক্তারবাবুরা বলে যে তুমি আর গান বাজনা করুন তাহলে কিছুদিন বাঁচবা আর ওই নানান সরকারের মতন যদি গান বাজনা করতে চাও অকালে মরবা সেই জন্য করি একজন মাঝামনি আসরে আসিল তোমার 50 টাকায় আসর মধ্যে এইবার একটা টপ্পা গান গাবো তারপরে বেশি যাবো তাহলে মা সকল কথার জবাব হয়েছে কালকে রাত্রি থেকে গান বাজনা শুনছেন এইরকম ভাবে কথার জবাব কেউ দিয়েছে কি আপনারা তো সব টাকার দিক তাকাচ্ছেন আমার দিকে তো টাকা তাহলে এই মন্দিরের সেবাই তো আসলে আসিল মা শিবাই তো মনে হয় বহুদিন ধরে টাকাটা আসলে ভালো করে শক্ত করে দেখে দিয়েছে যে কবে আসবে সেদিন টাকার অবস্থা সেই রকম এই মোদী সরকারের এত সুন্দর নোট এত ভাঁজ পড়ে এত ভাঁজ পড়িয়েছে সব বুকে ঝোলানোর মধ্যে কায়দা রাখি ওরে পাগল যা বলে বলুক আমায় আমি রাগ করি না পাগলের কথায় ও পাগল যা বলুক বলুক আমায় রাগ করি না পাগলের কথায় পাগল যা টাকা লাগিয়ে দেখো
রোহিত গড়াই আবার রোহিত গড়াই দেখো না গো আসলে আসিল কুড়িটা কামাইয়ের হাতে দান করে দিল কেন রাজা রাজারাই আসলে টাকা করিল দান অনুমানে জানলাম তারা মায়ের বসত তোমা কি বাজে লোক করে তাই কি বাজে বলে তাই করে না পাগলে কথায় পাগল যাবার বলে মায়ের করে না পাগলে পাগল যাবার বলে মায়ের করে না পাগলে কথা তোমা কয়লা কি আর ময়লা ছাড়ে কেন না ফটির জলে ধুয়ে এসব সুচোর গায়ের গন্ধ পায় না বললাম জলে ঢেলে বলো গন্ধ কোথায় করে পায় না পাগলের কথায় পাগল পাগলে বলে করে না পাগলের কথায় পাগল পাগলে বলে করে না পাগলের কথা কি আনন্দ হলো বাবু কি আনন্দ হলো ওই চাঁদের ঘরে বসে বসে মানুষ আমার প্রজা খেতে লাগলো বেহুদা 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 আজকালকার মানুষ না টাকা পয়সার অভাবে বিয়ে করে বউ ধুয়ে দিয়ে বম্বে চলে যাচ্ছে আমেরিকায় চলে যাচ্ছে কুয়েতে চলে যাচ্ছে আর ও কৃষির অভাবে নেই হ্যাঁ বউ বাড়ি ধুয়ে বললে আমি 13 দিলাম মধুবার নিয়ে উত্তর দেশে চলে গেলাম বিক্রম কেশরী রাক্ষসীর দেশে মা আমার আসল ফিরেছিল কেননা মা জানো নেই আসল মাঝে আসল খুলে ফেললো আমাকে 20 টাকায় আর ধনী দাদাকে 10 টাকা দিল দুইজনাকে 30 টাকা দিয়ে গেল ভাই অনুমানে জানলা বসে ভাইয়ের সন্তান পাগলে বলে মায়ের করে না পাগলে মনে করলে যে উস্তাদকে দুটো প্রশ্ন করলাম উস্তাদ মনে ঠকিতে পারবে না না সারা বছর ছেলে ধরেছি এখন টাইম বললে হয় না তোর মতো কত ছেলে মানুষ করে এটা গল্প শুনে আমি তো এখন এই মানুষের ভূমিকায় আছি না মানে আজকাল ইলিশ মাছ একটু সস্তা হয়ে গেছে বাজারে এখন 1200 টাকার মাল 800 টাকায় পাওয়া যায় বাড়ির কর্তা শ্বশুর মশাই 800 টাকা দিয়ে 1 কেজি ওজনে একখানা ইলিশ মাছ নিয়ে এসে বলতো বৌমা আমার তো বেশি সময় নেই আমি তাড়াতাড়ি মাঠে যাব তো ইলিশ মাছটা বেশ একটু ভালো করে পাক করো আদা পাতা দিই এখন বৌমা শুনেছে আদা পাতা দিতে আমি ভালো করে পাক করতে হবে বৌমা ইলিশ মাছ কুটি কেটে নিয়ে ভেজে টেজে বেগুন টেগুন বেশ দিয়ে ভালো করে মুজিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে আদা দিয়েছে কিন্তু পাতা মতো তাই তো শ্বশুর মানুষ গুরুজন মানুষ বলে গেল যে আদা পাতা দিয়ে রাখতে আমি পাতা কোথায় খাবো মনে 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 বোনা শিক্ষিত ও বুঝতে পেরেছে যে পাতা দিতেই হবে একটু নাই শ্বশুরের সঙ্গে ও একটু সেই কি বলবো সে পাতা দিতে যাই মানে তুই চাই ভালো করে ভালো করে বেশ ফোন দিতে ঘেটি ঘেটি শুধু হাসলে হবে না বলবা যে ভালো ভালো করে হ্যাঁ দাদা টাকা তো শ্বশুর মশাই সন্ধান করে এসে খেতে বসেছে ইলিশ মাছের ঝোলের মধ্যে এরকম ভাসতে বলছে ও মা এগুলো কি এর মধ্যে কিছু না বাবা ওই একটু পাতা দিচ্ছি কিন্তু বেশি করে আজকে যখন দেবো ভালো করে পাতা দিয়ে যায় 4 জনের উঠে কথা না বলতো করে আমায় চিনিবি কেমন করে আমার 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 বলে মায়া ঘোর
পায়খানা বাথরুম হয়েছে ঘরের ভেতরে কত সুবিধা না, কড়াইতে শাক চাপিয়ে দিয়ে পায়খানা চেপে দিয়ে সব বাথরুমের মধ্যে ঢুকে পড়েছে। আর এদিকে কড়াইতে শাক লেগে গিয়ে চচ্চর চচ্চর শব্দ করছে। তোমাদের এখন শাশুড়ি নিয়ে কেউ নেই, যা একটু শাকটা লেগে দিয়ে আসে গিয়ে কড়াইতে। আর শাশুড়ি ঘরের মধ্যে ঢুকে বলছে, ও বাবা তুমি কি করছো? তুমি হাগা পাতায় শাক নাড়ছো? বৌমা বলছো, ও মা আমার পাশা কোথায় আর শাক হিসাব করে দেখেন এতদিন খাবার গাছ করছে সাঁওতালি পর্বতটা গান কোথায়। তো যাই হোক ভক্ত তখন জিজ্ঞাসা করি জবাব দিতে হবে। সাঁওতালি কথা জানাই তো ভাই শাস্ত্রে বলছে বিহারে ভাগলপুর ডিস্ট্রিক্টে এই সাঁওতালি পর্বত এটা আমরা পেয়েছি। আর বিজয় গুপ্তের পুরাণে বলছে যে বাংলাদেশের বগুড়া জেলায় সাঁওতালি পর্বত, সেইখানে নাকি বেহুলা লক্ষ্মীন্দর ছিল। নানা মনির নানা মত নানা ভাবে কয়। তাই শাস্ত্র বলছে আশ্রয় লইয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। এক একটা পুরাণ এক একজন কবি এক এক ভাবে লিখে। এক কবি লিখলো যে বিহারে ভাগলপুর ডিস্ট্রিক্টে এই সাঁওতালি পর্বত ছিল, যেখানে চন্দ্রকান্ত সৌদাগর লক্ষ্মীন্দর সেই বাসর ঘর তৈরি করেছিল। আর বিজয় গোপাল দেখলো যে বাংলাদেশে বগুড়া জেলায় এই সাঁওতালি পর্বত, সেই সাঁওতালি পর্বত চন্দ্রকান্ত সৌদাগর লোহময় বাসর ঘর সৃষ্টি করেছে। এই তো দাদা কথা কথাই মিটে গেল, আরো যদি থাকে আমার কাছে তুই
ও কালো মেঘ লেগেছে রে ও নীল আকাশের গায় শাল বাগানের বাগের বাচ্চা বন বিলালে গায় কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় শাল বাগানের বাগের বাচ্চা কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় শাল বাগানের বাগের বাচ্চা বন বিলালে গায় কালো মেঘ তাহলে সম্পর্ক না করে মানো মনসায় আসিল চাঁদের ধরনে দেখো তাকে পূজা দিল ঘরে এখানে আমার বাংলা হারে করিয়ে যায় আমি কষ্ট বাধা দিয়ে যাবো ছিল সর্বনা কালো মেঘ লেগেছে নীল আকাশের গায় শাল বাগানের বাগের বাচ্চা বন বিলালে গায় কালো মেঘ লেগেছে নীল আকাশের গায় শাল বাগানের বাগের বাচ্চা বিলালে গায় কালো মেঘ বললো উত্তর সাগরে বাগেতে গিয়েছিলাম সেখানে আমি 5টা মানিমাণিক্য সওদা করেছিলাম তো তোমার কাছে জিজ্ঞাসা করি এই 5টা মানিকের কি কি নাম ওর যদি পঞ্জিকা পড়া থাকে তাহলে পারবে না কেননা জিজ্ঞাসা দুটো একটা করার দরকার আছে ও খালি পরে উঠে বলবে যে তোর বাবা এসে হ্যান ত্যান আরে বাবা ও যদি বাবা বলে তুই মেসুমশাই বলবি তো বলবি না ও দুর্নাম যতই করো তা ওকে ছাড়া ছাড়ি তাহলে 5খানা মানিক দেখো রানী সওদা করেছিল সেই 5টা মানিকের নামে কি হবে তাই বলো আজকে করে ঘাটি করি পাখি তুমি জবাব দিয়ে যাবে তোমার মুখে তোমার মুখে আসর মাঝে পয়সা শুনিবে কালো মেঘ লেগেছে নীল আকাশের গায় বাচ্চা বন বিলালে গায় কালো মেঘ লেগেছে নীল আকাশের গায় পাগলা বনের বাগের বাচ্চা নীল আকাশের গায় আর চন্দ্রধার চিরকাল হতে নাগ বিবাদী সাপের পূজা করে না কিন্তু শিবের পূজা করে তো দেখবেন শিবের গলায় একটা সাপ আছে আমাদের গলায় তো কারোর গলায় রুদ্রাক্ষের মালা থাকে কারোর তুলসীর মালা থাকে কারোর বেলের ঝুড়ি থাকে বহু রূপে বহুভাবে মালা গলায় দিই আমরা সাধারণ মানুষ কিন্তু শিবের গলায় একটা সাপ জড়ানো ওই সাপটা গলায় জড়ানো ছিল কেন কেননা শিব ভক্ত তুমি বটে চন্দ্রধর গায় ঘাটি জবাব দেবে আসরেতে তাই কেননা তোমার মুখে পরম সুখে 10 জনা শুনিবে আরে গুরু বলে আসর মাঝে তোমরা মেরে যাচ্ছে কালো মেঘ লেগেছে নীল আকাশের গায় বাগলা বনের বাগের বাচ্চা বন বিলালে গায় কালো মেঘ লেগেছে নীল আকাশের গায় শাল বাগানের বাগের বাচ্চা বন বিলালে গায় কালো মেঘ তাহলে এই পর্যন্ত এ তদন্ত মহাসাগর আমার শরীরটা আমার একটা ভালো না তো সুর এমন একটা বস্তু এই সুরের মধ্যে যারা ঢুকেছে তাদের ভিটে মাটি উৎসুন্ন হয়ে যায় তাই আমার গুরুদেব ঘোষ বলেছিল বাবা তাদের যন্ত্রে হাত দিস তাদের যন্ত্রে যদি হাত দিস তো দেশান্তরী হবি বাড়ি ভিটে কিছু থাকবে না তো এই সুর যদি একবার কর্ণমূলে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না সুরের তালে গানে গেলে যায় আপনাদের গান নাই তবু বেশি কথায় আসরেতে কেননা বাড়ির মালিক সুনীল বাবু মানুষটা ভাই ভালো সেই জন্য দেখো মাগো আমায় আসতে হলো না হলে মারে কপালে সেটা মানে ভালোবাসার খাতিরে এছাড়া কোনো জায়গায় যাইনি আমি যাইনি সব বাদ দিয়ে দিয়েছি তোবা করেছি ওই সময় করবো না তাও ছেলেটা এসেছে যাই একটু মিলে আসি বাবুর সঙ্গে বহুদিনের ভালোবাসা দীর্ঘ 30 বছর গান বাজনা করেছি কত ঢুলি পাশেই চলে গেল কত মাইক মানুষ চলে গিয়েছে বুঝলি ও যখন আসে তখন মনে মনে চিন্তা করেছে এই লোকে আমার কেমন লাগে তখন মাইক চালিয়ে শোনায় তো উপরে ভগবান নিচে মাইক ম্যান এরা যদি সহায় থাকে আসরতে তাই তোমার কৃপা যদি করে দেখো এই দুনিয়ায় কালো মেঘ লেগেছে নীল আকাশের গায়
ওয়ে কুকুটি ভাঙি বয় তোর বেশ ভালো করে ওয়ে খাতির করবো না তোরে পেয়েছি আসরে ওয়ে গাধার মতন ব্যবহার তুই করিনি প্রকাশ ওয়ে ঘোড়ার মতন বেঁচে তোরে খাওয়ানি ঘাস ওই লবণিত দেব তোর অন্ধকারে দিয়ে ছয়ে চড়াইয়ে করিব সোনায় আসর ভিতরে ছয়ে সুচর মতন ব্যবহার তোর বন্ধ জানো নাই জয়ে জুতিয়ে করিব সোনায় আসবে গাছ করি এমনি ধারা ছন্দ তোমার জানা থাকে তাই আসলে যে বলে দেখি ওরে শোনা তাই কালো মেঘ লেগেছে রে আকাশের গায়ে ভাবলে বাগের বাচ্চা বলবি না লেখা কালো মেঘ লেগেছে রে আকাশের গায়ে ভাবলা বলে বাগের বাচ্চা লেখা কালো মেঘ তাহলে দাদা ভাই আমার পালা আমি এখানে রাখি তারপর ওনারা দুইজন গান বাজনা করুন একটু বসে বসে শুনি তবে এইখানেতেই আমার পালা মিটে মিটে গেল তোমার প্রেমানন্দে কমল প্রেমানন্দে সবাই হরি ধরে বলুন ধরি বলো লেগেছে রে আকাশের গায়ে ভাবলা বলে বাগের বাচ্চা বলবি না লেখা কালো মেঘ লেগেছে রে আকাশের গায়ে ভাবলা বলে বাগের বাচ্চা বলবি না লেখা কালো মেঘ আমার মা জননী কোন ধরনে এমন এসে গেল ওমা 15 টাকা দেখো দান করিয়ে গেল যারা যারা আসর মাঝে টাকা করিল দান মহাসুখে রাখবে তাদের দয়াল ভগবান দানেতে দুর্গতি খণ্ডে ধর্মে খণ্ডে পাপ মহান ওরে দানেতে দুর্গতি খণ্ডে আর ধর্মে খণ্ডে পাপ ওগো দশের মাঝে দান কাটিলে কাটে ব্রহ্ম সাপ অন্নদান বস্ত্রদান এই না জন্যে আই এর মনে দান নাই না গো সব হাতে দাঁড়াই কেন না দান করিয়া দ্রৌপদী মাটি বা কর্ম করিল এক হাতে বস্ত্র দিয়ে কত বস্ত্র পেল এক জোটা বাবাজি আমার আসরে 20 টাকায় আসর মাঝে দান করিল যায় আর এক জোটা বাবা আর বাবা আসবো কিনা তাই কোনো ঠিক নেই শ্রীরাম শ্রীরামে নামে দেখো এক বাবাজি গেল 20 টাকা দশের মাঝে দান করিল আমি যখন গান করেছি যারা যারা ছিল তারা আর এই জগতে নেই না আর যারা মায়ের পেটে ছিল তারা এখন ঢোল বাজাচ্ছে তাহলে আমাকে এত ছোট দেখলে হবে না আমি একেবারে ছোট না বুঝলে? যারা মায়ের পেটে ছিল তারা এখন আমার সঙ্গে ঢোল বাজাচ্ছে আর ততদিন থাকবে ওটা ঠিক নেই আমার যদি কিছু কিছু দেও আমি কিন্তু আর আসবো না আর দেখা হবে না আমার সঙ্গে তো পথে ঘাটে বাজারও আর দেখা হবে না বাড়িতে বেরবি তবে এইখানে যে সকল বালা মিটে মিটে গেল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি আর উলর ধরিব কালো মেঘ লেগেছে রে আকাশের গায়ে ভাবলা বলে বাগের দেখে লাগে ভাই কালো মেঘ লেগেছে রে আকাশের গায়ে ভাবলা বলে বাগের বাচ্চা বলবি না লেখা কালো মেঘ এই হয় যে হিন্দুর বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ জ্ঞান পাই অজ্ঞানে যত পাপ করে তোমার কত পালন